সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ক্রিস্টোফার মার্লোর ডক্টর ফস্টাস নাটকের সারমর্ম নিয়ে। ক্রিস্টোফার মার্লো ছিলেন একজন ইংরেজ নাট্যকার, কবি এবং অনুবাদক, যিনি এলিজাবেথীয় যুগের অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্যিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তিনি ২৬ ফেব্রুয়ারি ১৯৬৪ সালে ইংল্যান্ডের ক্যান্টারবারিতে জন্মগ্রহণ করেন এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কর্পাস ক্রিস্টি কলেজে পড়াশোনা করেন। মার্লোকে ইংরেজি নাটকের প্রথম সত্যিকারের ট্র্যাজেডিয়ান বলা হয় এবং তিনি ব্ল্যাঙ্ক ভার্স ব্যবহার করে নাটকে নতুন ধারা প্রবর্তন করেন। তার পরিচিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ডক্টর ফস্টাস, তৈমুর লং, দ্য জিও অফ মাল্টা, সেকেন্ড এডওয়ার্ড, দ্য ম্যাসাকার অ্যাট প্যারিস। মার্লোর জীবন ছিল রহস্যময় ও বিতর্কিত। তিনি গুপ্তচরবৃত্তি, ধর্মবিরোধিতা এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত ছিলেন। ৩০ মে ১৫৯৩ সালে মাত্র ২৯ বছর বয়সে এক মারাত্মক বারের লড়াইয়ে ছুরিকাঘাতে নিহত হন। তার মৃত্যু আজও রহস্য ঘেরা। শেক্সপিয়র পূর্ববর্তী অন্যতম প্রধান নাট্যকার হিসেবে মার্লোর অবদান ইংরেজি সাহিত্য ও নাটকের বিকাশে অনস্বীকার্য। আসুন আমরা এখন ডক্টর ফাউস্টাস নাটকের সারমর্ম নিয়ে আলোচনা করি। ডক্টর ফাউস্টাস জার্মানির উইটেনবার্গ শহরের একজন পণ্ডিত। তিনি অনুভব করেন যে ঐতিহ্যবাহী সমস্ত শিক্ষার সীমা পৌঁছে গেছেন। তাই তিনি জাদুবিদ্যা চর্চার সিদ্ধান্ত নেন। তিনি তার চাকর ওয়াগনারকে পাঠান ভালদেস ও কর্নেলিয়াসের কাছে, যারা তাকে জাদুমন্ত্র শেখাতে পারে। এই সময় দুটি স্বর্গদূত উপস্থিত হয়। ভালো স্বর্গদূত ফাউস্টাসকে অনুরোধ করে যেন তিনি অপবিত্র জাদুবিদ্যা দিকে না যান, কিন্তু অশুভ স্বর্গদূত তাকে তন্ত্রমন্ত্র শেখাতে উৎসাহিত করে। ভালদেস ও কর্নেলিয়াস ফাউস্টাসকে জাদুবিদ্যার বই দেয় আর ফাউস্টাস উচ্ছ্বসিত হয়ে জাদু শেখা শুরু করেন। ফাউস্টাসের খ্যাতি থাকা সত্ত্বেও দুই পণ্ডিত তার কর্মকাণ্ড সম্পর্কে জানতে চান। তারা ওয়াগনারের সাথে দেখা করে এবং জানতে পারেন যে ফাউস্টাস ভালদেস ও কর্নেলিয়াসের সাথে আছেন। তারা ফাউস্টাসের জাদুবিদ্যার প্রতি আসক্তি দেখে উদ্বিগ্ন হন। ফাউস্টাস জাদুমন্ত্র উচ্চারণ করে এবং মেফাস্টোফিলিস নামক এক শয়তানকে আহ্বান করেন। ফাউস্টাস মেফাস্টোফিলিসকে তার অধীনস্থ করতে চান, কিন্তু মেফাস্টোফিলিস জানিয়ে দেয় যে সে লুসিফারের আদেশ ছাড়া কিছু করতে পারে না। ফাউস্টাস তাকে নরক ও শয়তান সম্পর্কে জিজ্ঞাসা করেন এবং এরপর লুসিফারের কাছে একটি প্রস্তাব পাঠান। তিনি তার আত্মা লুসিফারের কাছে উৎসর্গ করেন যদি লুসিফার তাকে ২৪ বছরের জন্য অসীম জ্ঞান ও ক্ষমতা প্রদান করেন, এবং মেফাস্টোফিলিস তার বিশ্বস্ত সহচর হন। মেফাস্টোফিলিস লুসিফারের কাছে প্রস্তাব নিয়ে যান আর ফাউস্টাস মনে করেন যে তিনি ভালো একটি চুক্তি করেছেন। এদিকে ওয়াগনার একটি কৌতুকপ্রিয় ভৃত্যকে তার চাকর হওয়ার জন্য রাজি করান এবং তাকে কিছু জাদু শেখানোর প্রতিশ্রুতি দেন। ফাউস্টাস তার অধ্যয়ন কক্ষে দ্বিধাগ্রস্ত হন এবং ভাবেন যে তিনি লুসিফারের সাথে চুক্তি করবেন কিনা। তিনি অনুতপ্ত হয়ে ফিরে আসতে চান, কিন্তু তখনই দুই স্বর্গদূত আবার হাজির হয়, তার সিদ্ধান্তে প্রভাব ফেলার চেষ্টা করে। শেষ পর্যন্ত ফাউস্টাস লুসিফারের কাছে আত্মা বিক্রির সিদ্ধান্ত নেন। মেফাস্টোফিলিস ফিরে এসে ফাউস্টাসের সাথে নরকের প্রকৃতি নিয়ে আলোচনা করেন এবং তার কাছে চুক্তির নিশ্চয়তা চায়। ফাউস্টাসকে নিজের রক্ত দিয়ে চুক্তি স্বাক্ষর করতে বলা হয়, কিন্তু তার রক্ত জমাট বেঁধে যায় যেন তা স্বাক্ষর করতে অস্বীকৃতি জানায়। মেফাস্টোফিলিস উত্তপ্ত কয়লা এনে তার রক্ত গলিয়ে দেয় এবং ফাউস্টাসকে চুক্তিতে স্বাক্ষর করিয়ে নেন।
চুক্তি স্বাক্ষরের পরপরই তিনি অনুতপ্ত হন, কিন্তু মেফাস্টোফিলিস তাকে বিভিন্ন ধন সম্পদের লোভ দেখিয়ে ভুলিয়ে রাখেন। এরপর ফাউস্টাস মেফাস্টোফিলিসের কাছে জানতে চান তিনি কি বিয়ে করতে পারেন, কিন্তু মেফাস্টোফিলিস জানিয়ে দেন যে বিয়ে একটি পবিত্র বন্ধন, তাই সে এটি করতে পারবে না। পরবর্তীতে মেফাস্টোফিলিস একটি শয়তানি নারীকে আহ্বান করে। ফাউস্টাসকে জ্যোতির্বিদ্যা, উদ্ভিদবিদ্যা ও অন্যান্য জ্ঞানের বই দেওয়া হয়। তিনি আবার অনুতপ্ত হয়ে পড়েন। তখন দুই স্বর্গদূত পুনরায় এসে তাকে প্রভাবিত করার চেষ্টা করেন। লুসিফার নিজে এসে ফাউস্টাসকে হুমকি দেন যেন তিনি ঈশ্বরের নাম না নেন। ফাউস্টাস ক্ষমা চান এবং বিনিময়ে লুসিফার তাকে 7টি মহাপাপের জীবন্ত রূপ দেখিয়ে বিনোদিত করেন। এদিকে একজন সাধারণ মানুষ রবিন ফাউস্টাসের বই চুরি করে এবং তার বন্ধু রাফের কাছে জাদুবিদ্যা শেখার চেষ্টা করে। তাদের ভুলের কারণে মেফাস্টোফিলিসকে আহ্বান করা হয় এবং সে এতে ক্ষুব্ধ হয়। ফাউস্টাস মেফাস্টোফিলিসের সাথে বিশ্ব ভ্রমণে বের হন এবং তারা রোমে পৌঁছান। সেখানে ফাউস্টাস পোপের ব্যক্তিগত কক্ষে প্রবেশ করেন এবং অদৃশ্য হয়ে কৌতুক করেন। পরে তিনি জার্মানির সম্রাট চার্লস এর দরবারে উপস্থিত হন এবং আলেকজান্ডার দ্য গ্রেটের আত্মাকে ডেকে এনে সম্রাটকে মুক্ত করেন। কিন্তু এক সন্দেহপ্রবণ নাইটের প্রতি প্রতিশোধ নিতে ফাউস্টাস তার মাথায় শিং গজিয়ে দেন। একজন ঘোড়া ব্যবসায়ী ফাউস্টাসের কাছ থেকে ঘোড়া কিনে নেন, কিন্তু ফাউস্টাস তাকে বলে দেন যে ঘোড়াটি কখনো পানিতে নিয়ে যাবেন না। সেই পরামর্শ অগ্রাহ্য করে এবং পানিতে নামলে ঘোড়াটি অদৃশ্য হয়ে যায়। রেগে গিয়ে ব্যবসায়ী ফাউস্টাসের কাছে ফিরে আসে, কিন্তু ফাউস্টাস তাকে একটি কৌতুক করে ভয় দেখান। এরপর ফাউস্টাস ডিউক অফ ভ্যালেন্টাইনের দরবারে যান এবং তার জাদু প্রদর্শন করেন। ডাচেস তার কাছে শীতকালে আঙ্গুর চায় এবং ফাউস্টাস তা কনজিউর করেন। ফাউস্টাসের চাকর ওয়াগনার উদ্বিগ্ন হন, কারণ ফাউস্টাস তার সম্পত্তি দান করে দিয়েছেন। একদল পণ্ডিত ফাউস্টাসকে হেলেন অফ ট্রয়ের আত্মা দেখাতে বলেন, যা তিনি করেন। এক বৃদ্ধ ফাউস্টাসকে অনুতপ্ত হতে বলেন, কিন্তু মেফাস্টোফিলিস তাকে হুমকি দেয়। ফাউস্টাস পুনরায় অনুতপ্ত হওয়ার চিন্তা করলেও তিনি হেলেনের সৌন্দর্যে বিভোর হয়ে তার প্রেমে পড়েন। যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন তিনি চূড়ান্তভাবে অনুতপ্ত হন এবং ঈশ্বরের কাছে করুণার জন্য আবেদন করেন, কিন্তু তিনি পুরোপুরি অনুতপ্ত হতে পারেন না। রাত 12টার ঘড়ির ঘণ্টা বাজে এবং শয়তানরা এসে তাকে নরকে টেনে নিয়ে যায়। কোরাস উপসংহার টানে জানিয়ে দেয় যে ফাউস্টাস নরকে গেছেন এবং দর্শকদের সতর্ক করে যে তাদের উচিত অবৈধ জ্ঞান অনুসন্ধান না করা। এতক্ষণ আমাকে ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।